ধীরেনবাবুকে চেনেন? ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা। শুনেছেন তার কথা? অবশ্য না শুনলেও অবাক হব না, কারণ আজকের ইতিহাস তাকে মনে রাখেনি, অথবা হয়তো জোর করে তার অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা চলছে ইতিহাসের পাতা থেকে। আজকে হঠাৎ তার কথা কেন এলো? কারণ বাংলাদেশে এখন ভাঙার আন্দোলন চলছে। একদিন যে বাংলাদেশ মাতৃভাষা অধিকারের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিল, আজ সেই বাংলাদেশের ইতিহাসের চাকাকে উল্টো দিকে ঘোরাতে চাইছে, লড়ছে ভাঙার অধিকারের জন্য। সেই কারণেই আজ আপনাদের বলবো বাংলাদেশের মাতৃভাষা আন্দোলনের শুরুর দিনগুলোর কথা। সেই শুরুর আগে সলতে পাকানোর মানুষটা ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। নমস্কার, আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট, সঙ্গে আমি তপজা। 1947 সালের অগস্ট মাস, দেশ ভাগ, আনুষ্ঠানিকভাবে ভাগ হলো ভারত, প্রতিষ্ঠা পেল পাকিস্তান, আলাদা রাষ্ট্র। রাষ্ট্র আলাদা হলো ঠিকই, কিন্তু তাতে আরো বেশি সমস্যা তৈরি হলো পূর্ব পাকিস্তানে, মানে আজকের বাংলাদেশে। পাকিস্তানের সরকার, প্রশাসন এবং সামরিক বাহিনীতে পশ্চিম পাকিস্তানিদের সংখ্যা ও দাপট দুটোই বেশি ছিল। অন্যদিকে পূর্ব বাংলার প্রায় 5 কোটি মানুষ তখন সদ্য প্রতিষ্ঠিত পাকিস্তানের অংশ। ভাষা, সংস্কৃতি, পোশাক আশাক, খাওয়া দাওয়া সবকিছু আলাদা, কিন্তু জোর যার, মুলুক তার। পশ্চিম পাকিস্তানিদের ভাষা, সংস্কৃতি, মনোভাব চাপিয়ে দেওয়া এবং দাবিয়ে রাখার প্রবণতা বাড়তে লাগলো। ফলে দমবন্ধ পরিবেশ তৈরি হলো পূর্ব পাকিস্তানে। মুসলিম মুসলিম, ভাই ভাই, এসব তখন তত্ত্বকথা। পশ্চিমাদের আসল উদ্দেশ্য পূর্ব পাকিস্তানের সম্পদ লুট করে সাজানো করাচি, লাহোর এবং ইসলামাবাদ, আর নিজের ভাষা সংস্কৃতি চাপিয়ে দেওয়া পূবে বাঙালি জনগোষ্ঠীর ওপর। এরপর 1948, 23শে ফেব্রুয়ারি। পাকিস্তানের বয়স তখন কত? মাত্র 6 মাস মতো। করাচিতে চলছে গণপরিষদের প্রথম অধিবেশন। ইংরেজি উর্দুকে রাষ্ট্রভাষা করার হিড়িক যখন তুঙ্গে, তখন সেই অধিবেশনেই প্রস্তাব উঠল ইংরেজি উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা করতে হবে। আওয়াজ তুললেন ধীরেন্দ্রনাথ দত্ত, পেশায় আইনজীবী, একদা শিক্ষক এবং দুঁদে রাজনৈতিক ব্যক্তিত্ব। নির্ভীক, অকুতভয়, দুর্বার, সর্বোপরি একজন বাগ্মী, এক কথায় অনবদ্য উপস্থাপনা। প্রস্তাব রেখে শান্তভাবেই বসে পড়েছিলেন প্রৌঢ়। উঠে দাঁড়ালেন পূর্ব পাকিস্তানের আরো এক হিন্দু সদস্য, নাম প্রেমহরি বর্মন। প্রস্তাবকে সমর্থন জানালেন। প্রথমে কিছুক্ষণ সবটা চুপ, তারপর এলো প্রবল বিরোধিতা। শাসকের ডেরায় দাঁড়িয়ে তাকেই এই ধরনের প্রস্তাব দেওয়া সেকালে অভাবনীয় ছিল, তবু কাজটি করেছিলেন আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত। প্রস্তাবের গতি যাই হোক না কেন, বাংলায় তথা সারা পৃথিবীতে মাতৃভাষা প্রতিষ্ঠার যে লড়াই, তার প্রথম শঙ্খধ্বনি বাজিয়েছিলেন এই ধীরেন্দ্রনাথ। কিন্তু কে এই ধীরেন্দ্রনাথ? ধীরেন্দ্রনাথ দত্ত জন্ম তৎকালীন বাংলা প্রদেশের ব্রাহ্মণবেড়িয়া জেলার রামরাইল গ্রামে এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে। তার বাবা জগবন্ধু দত্ত ছিলেন কসবা ও নবীনগর মুন্সেফ আদালতের সেরেস্তেদার। ধীরেন্দ্রনাথ পড়াশুনো করেছিলেন নবীনগর হাই স্কুল, কুমিল্লা কলেজ এবং কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে। তিনি 1904 সালে নবীনগর হাই স্কুল থেকে প্রবেশিকা, 1906 সালে কুমিল্লা কলেজ থেকে FA এবং 1908 সালে কলকাতার রিপন কলেজ থেকে BA এবং 1910 সালে আইন পরীক্ষা পাশ করলেন। ছাত্রাবস্থাতেই 1906 সাল নাগাদ ধীরেন্দ্রনাথ দত্তের বিয়ে হয়। তৎকালীন কুমিল্লা মহকুমার কৃষ্ণকমল দাসমুন্সির মেয়ে সুরবালা দাসের সঙ্গে তার বিবাহ হয়। কৃষ্ণকমল দাসমুন্সি ছিলেন পেশায় আইনজীবী। বিয়ের সময় ধীরেন্দ্রনাথের স্ত্রী, তার বয়স ছিল 14 বছর আর ধীরেন্দ্রনাথের বয়স ছিল 21 বছর। তাদের দীর্ঘ 43 বছর দাম্পত্য জীবনের অবসান ঘটল
12ই আগস্ট 1949 সালে। সুরবালার মৃত্যু ঘটে অকস্মাৎ। তাদের 7 মেয়ে এবং 2 ছেলে। ছোট ছেলে দিলীপ দত্ত, তিনি 1971-এর যুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন। আর বড় ছেলে সঞ্জীব দত্ত ছিলেন লেখক এবং সাংবাদিক। 27 এপ্রিল 1991 সালে কলকাতায় মারা যান লেখক সাংবাদিক সঞ্জীব দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত প্রায় 1 বছর কুমিল্লার মুরাদনগর বাঙ্গুরা উমালোচন হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কাজ করলেন। এরপর 1911 সাল তিনি তখন কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনে যোগদান করেন। তিনি 1907 সালে ত্রিপুরা হিতসাধনী সভার সম্পাদক নির্বাচিত হন। মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণে তিনি জড়িয়ে যাচ্ছিলেন নানান রকম সামাজিক কাজকর্মে। মুক্তি সংঘ নামে একটি সমাজ কল্যাণমূলক সংস্থা গঠন করেন। কুমিল্লার সুপরিচিত জাতীয়তাবাদী সংগঠন অভয় আশ্রম, তার কর্মকাণ্ডের সাথেও তিনি জড়িত ছিলেন এবং 1936 সালে কুমিল্লা জেলা বোর্ডের সদস্য নির্বাচিত হন। 1915 সালে ভয়াবহ বন্যা পরিস্থিতি। সেই বন্যায় আক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ধীরেন্দ্রনাথ। 1943 সালে দুর্ভিক্ষের সময় ত্রাণ সামগ্রী বিতরণে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং ব্যারিস্টার আব্দুর রসুলের রাজনৈতিক মতাদর্শে প্রভাবিত হয়ে তিনি 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দেন। 1919 সালের ময়মনসিংহ শহরে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্মেলনে তিনি অংশগ্রহণ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আর এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আহ্বানে তিনি 3 মাসের জন্য আইন ব্যবসা স্থগিত রাখেন এবং অসহযোগ আন্দোলনে অংশ নেন। 1937 সালে তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন সংশোধন, বঙ্গীয় কৃষি ঋণ গ্রহীতা ও বঙ্গীয় মহাজনী আইন পাশের সঙ্গে ধীরেন্দ্রনাথ দত্ত সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনেও যোগ দেন এবং ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হন। 1946 সাল নির্বাচনে তিনি কংগ্রেস দলের টিকিটে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। পাকিস্তানের সংবিধান রচনার জন্য ওই বছরই ডিসেম্বরে পূর্ববঙ্গ থেকে তিনি পাকিস্তান গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। আর সেই কারণেই দেশভাগের পর ধীরেন্দ্রনাথ থেকে গেলেন পূর্ববঙ্গে। এবার শুরু নতুন লড়াই। লক্ষ্য ছিল পূর্ববঙ্গের মানুষের জন্য একটা সম্মানের জায়গা তৈরি করা। সেখানেই দেখা দিল ভাষার সমস্যা। পাকিস্তান ডোমিনিয়নের সবচেয়ে বড় প্রদেশ তখন ছিল বাংলা। সেই হিসেবে সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষাও বাংলা, আর তাঁদেরই কিনা বাধা উর্দু শৃঙ্খলে। 1947 সালের পর একজন অসাম্প্রদায়িক রাজনীতিক হিসেবে পাকিস্তানের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন ধীরেন্দ্রনাথ দত্ত। 1948 সালের 23শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে তিনি অধিবেশনের কার্যবিবরণী ইংরেজি এবং উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি উত্থাপন করেন। তিনি বলেন, পাকিস্তানে যেহেতু পূর্ব পাকিস্তানের জনসংখ্যাই বেশি এবং তারা বাঙালি, সেহেতু অবশ্যই বাংলাকে পূর্ব পাকিস্তানের সকল কার্যাবলীর জন্য ব্যবহার করা উচিত এবং পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া উচিত। কিন্তু লিয়াকত আলী খান তখন সাম্প্রদায়িক তাসটা খেলে ফেললেন আর এই দাবি স্ট্রেট নাকচ করে দিলেন। 1954 সালের জুন মাসে পাকিস্তান গণপরিষদের অধিবেশনে তিনি পূর্ব পাকিস্তানে গভর্নরের শাসন প্রবর্তনের বিরুদ্ধে একটি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। 1956 সালের 19 সেপ্টেম্বর থেকে 1958 সালের 7ই অক্টোবর পর্যন্ত আতাউর রহমান খানের মন্ত্রিসভায় তিনি পূর্ব পাকিস্তানের স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 1965 সাল ভারত পাকিস্তান যুদ্ধ, আর এই ভারত পাকিস্তান যুদ্ধের সময় তখন গৃহবন্দী ধীরেন্দ্রনাথ। তারপরে তিনি সরিয়ে নেন সক্রিয় রাজনীতি থেকে। কিন্তু বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী ধীরেন্দ্রনাথ দত্ত বাংলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখতেন নিয়মিত।
কি ছিল না তার? স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবন কাটাতে যা যা লাগে তার সবটাই তো ছিল তার। নাম, যশ, সফলতা, সবকিছু। তারপরেও কিসের টানে থেকে গেলেন পূর্ব পাকিস্তানে? রইলেন তার প্রতিজ্ঞার জোরে। এই পৃথিবীকে আগামীর বাসযোগ্য করে যাওয়ার প্রতিজ্ঞা তাকে জন্মভূমি ছাড়তে দিল না। সর্বোচ্চ ক্ষমতায় গিয়েও তিনি সাধারণ রয়ে গেলেন। নিজের ক্ষমতার বাইরে গিয়েও তিনি মানুষের পক্ষেই দাঁড়িয়েছিলেন। কারাগারে গিয়েছেন, দুর্ভোগ সহ্য করেছেন, তবু দেশ ছাড়েননি, দেশ ত্যাগ করেননি। নিজের পিঠ বাঁচাতে তিনি দেশকে বা দেশের মানুষকে ছেড়ে আসেননি। শেখ মুজিবের নেতৃত্বে যে গণসংগ্রাম, তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেই চলেছিলেন ধীরেনবাবু। তবে চুলে পাক ধরছিল, বয়স বাড়ছিল, সক্রিয় রাজনীতি থেকে তাই দূরেই রেখেছিলেন নিজেকে। কিন্তু তার রক্ত কথা বলে। সাল 1971, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রণক্ষেত্র বাংলাদেশ। 1971 সালের 29শে মার্চ, গভীর রাত। সেই গভীর রাতে কুমিল্লার কুখ্যাত যুদ্ধপরাধী অ্যাডভোকেট আব্দুল করিমের তত্ত্বাবধানে ছোট ছেলে দিলীপ কুমার দত্ত সহ ধীরেন্দ্রনাথ দত্তকে গ্রেপ্তার করা হলো। চালান করা হলো ময়নামতি সেনানিবাসে। চলল অকথ্য নির্যাতন। খুন করা হলো বাপ বেটা দুজনকে। শুনলেন তার কথা, জানলেন তাকে। এবার আপনারাই বলুন, আজকের বাংলাদেশে একজন ধীরেন্দ্রনাথ দত্ত থাকলে কেমন হতো আজকের আন্দোলন, কেমন হতো আজকের বাংলাদেশ? জানান আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। আর প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে দেখতে থাকুন মাধ্যম।